নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কোম্পানির চিফ অপারেটিং অফিসার জেলের ভাত খেয়েছেন, কিন্তু কোম্পানির মালিক বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, বিদেশ যাচ্ছেন, বৈভবের আস্ফালন করছেন। এমন আজব ঘটনার সাক্ষী রইলাম আমরা। কাকে ইঙ্গিত করে বলছি সেটা আপনারা বুঝতেই পারছেন। এই আজব দেশে সবকিছুই সম্ভব। যখনই নির্বাচনের ঢাকে কাঠি পড়ে যায়, তখন আমরা দেখেছি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নানাবিধ তদন্তের গতি বাড়ায়, বিবিধ চার্জশিট পেশ করে, কয়েকটা নাম ভাসিয়ে দিয়ে তার কি রিয়াকশন হচ্ছে সেটা সম্ভবত যাচ করতে চায়। ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির যে তদন্ত আদালতের নির্দেশে সিবিআই করছিল, তার একটা সাপ্লিমেন্টারি চার্জশিটকে কেন্দ্র করে, চতুর্থ চার্জশিট। তাতে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, চিনু হাজরা প্রমুখ নাম উল্লেখ করা হয়েছে, এবং কে কত টাকা যারা চাকরি চাইছেন তাদের কাছ থেকে তুলেছিলেন, এবং কিভাবে নিয়ম বহির্ভূতভাবে সমস্ত নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছিলেন, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আছে চার্জশিটে। 28 পাতার চার্জশিট। এই পুরো চার্জশিট পড়ার আমার সময় হয়নি, কিন্তু যতটুকু আমি দেখেছি তার থেকে কয়েকটা কথা বলা খুবই প্রয়োজন। প্রথম কথা, বেহালায় কালীঘাটের কাকুর বাড়িতে 2017 সালে কুন্তল শান্তনু বৈঠক করেছিল। তাতে অরবিন্দ বলে কুন্তলের এক সংস্থার কর্মী ছিলেন, আর একজন ছিলেন। সেই বৈঠকে কথোপকথন অরবিন্দ মোবাইলে রেকর্ড করে, তারপর সেটাকে ল্যাপটপে ট্রান্সফার করে রাখে। সেই ল্যাপটপটা, সেই ফাইলটা সিবিআই উদ্ধার করেছে। তাতে দেখা যাচ্ছে, যেটা চার্জশিটে সিবিআই লিখেছে, যে সেখানে ষড়যন্ত্র হয়েছিল কিভাবে বাজার থেকে টাকা তুলে চাকরি দেওয়া হবে। ইতিমধ্যেই অনেকের চাকরি হয়ে গেছে। সেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিটে উল্লেখ করা আছে, কিন্তু কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সে সম্পর্কে সিবিআই কিছু বলেনি। সেটা নিয়ে জল্পনা। সেই চার্জশিটে বলা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই অভিষেকের বিরোধ হয়েছিল বখরা নিয়ে। অভিষেক আরো 15 কোটি টাকা চেয়েছিলেন। কালীঘাটের কাকু বলেছিলেন যে আমার পক্ষে সম্ভব নয়। 6,40,000 টাকা করে এক একজন চাকরি প্রার্থীর কাছ থেকে নেওয়া হয়েছিল। তখন সেই জনৈক অভিষেক নাকি বলেন, তাহলে ওই চাকরিগুলো যাতে না হয় ব্যবস্থা করতে হবে, পানিশমেন্ট পোস্টিং দিতে হবে, আদালতে এমনভাবে মামলা করে কেস সাজাতে হবে যাতে আর চাকরিটা না পাওয়া যায়। তখন কালীঘাটের কাকু কুন্তল শান্তনু পরিকল্পনা করে বাজার থেকে 100 কোটি টাকা তুলবে 2000 জনের কাছ থেকে। সেই 100 কোটি টাকা তোলা হলে 20 কোটি 20 কোটি করে পার্থ, মানিক এবং সেই অভিষেকের কাছে যাবে, বাকি টাকা তারা ভাগ বাটোয়ারা করে নেবে। অর্থাৎ এই যে অভিষেক নামটা এসছে, সেখান থেকেই যত বিতর্কের সূত্রপাত। সিবিআই এর চার্জশিটে অভিষেককে সে সম্পর্কে কিচ্ছু বলা হয়নি, কারণ যে কথোপকথনের রেকর্ড তারা পেয়েছিল তার অনুবাদ করে সেটাই তারা চার্জশিটে দিয়েছে। কিন্তু আমাদের স্বনামধন্য যুবরাজ, তৃণমূলের সেনাপতি, ডায়মন্ড হারবারের সাংসদ, তার আইনজীবী বিবৃতি দিয়েছেন সংবাদ মাধ্যমে, তার মক্কেল মানে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফাঁসানোর চেষ্টা করছে সিবিআই। রাজনৈতিক চক্রান্ত, তাকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে, তার ভাবমূর্তিকে। ইডি চার্জশিটে কিছুই উল্লেখ করেনি। ইডির তদন্তে সহযোগিতা করেছেন অভিষেক, কিন্তু তা সত্ত্বেও সিবিআই কোনো প্রমাণ ছাড়া চার্জশিটে অভিষেকের নাম উল্লেখ করেছেন। এখন ব্যাপারটা কি জানালো জানেন? ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। সিবিআই এর চার্জশিটে
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা হয়েছে, কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ডায়মন্ড হারবারের তৃণমূলের সাংসদ অভিষেক, সেটা কিন্তু বলা হয়নি। কিন্তু আকবরিয়ে সঞ্জয় বসু যে বিবৃতিটি দিয়েছেন তাতে তিনি বলেই দিলেন সিবিআই এর চার্জশিটে উল্লিখিত অভিষেক এবং তার মক্কেল অভিষেক একই ব্যক্তি। আমার মনে হয় অভিষেক এটা সেম সাইড গোল করেছেন। তিনি যদি চুপ থাকতেন, তিনি যে চার্জশিটে উল্লিখিত অভিষেক সেটা কিন্তু সিবিআই বলেনি। তিনি আকবরিয়ে তার আইনজীবী বললেন যে চার্জশিটে যে অভিষেকের কথা উল্লেখ করা হয়েছে তিনিই হচ্ছেন তার মক্কেল তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এত নার্ভাস রিয়াকশন প্রত্যাশা করিনি সঞ্জয় বাবুর কাছ থেকে। সঞ্জয় বাবু অভিষেকের ঘনিষ্ঠ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অর্ধচন্দ্র খেয়েছেন, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন, কোন কোর্টে তিনি প্র্যাকটিস করেছেন এই খবর অন্তত আমার কাছে নেই। কিন্তু তিনি বিশাল প্রভাবশালী। একটা সময় ছিল যে সরকারি প্যানেলে কোন কোন আইনজীবী নিয়োগ পাবেন তার সবটাই এই ভদ্রলোক ঠিক করতেন। কিন্তু আপাতত তার সঙ্গে নবান্নের একটা সম্পর্কের শিথিলতা দেখা গেছে, শীতলতা দেখা গিয়েছে। তার নিরাপত্তা রক্ষীও প্রত্যাহার করে নেওয়া হয়েছে, কিন্তু তিনি অভিষেকের সঙ্গ ছাড়েননি। সেই উকিল বাবুই যে বয়ানটা দিয়েছেন সংবাদ মাধ্যমকে, সেই বয়ান ঘিরেই প্রশ্ন, তার মানে কি এটা নার্ভাসনেসের প্রতীক? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্সের সিইও, কালীঘাটের কাকু সেই কোম্পানির সিওও। কালীঘাটের কাকু ক্যামেরার সামনে বলেছিলেন তার মনিব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন যে প্রশ্নটা জনমানসে আসছে, কালীঘাটের কাকু শান্তনু কুন্তলের সঙ্গে টাকা তোলার যে নীল নকশা করেছিলেন বাড়িতে, তার বেহালার বাড়িতে, সেখানে যে অভিষেকের উল্লেখ করা হয়েছে, অনেকের ধারণা সেই অভিষেক ডায়মন্ড হারবারের সাংসদ। এটা ধারণার পর্যায়ে ছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যেভাবে সেটাকে এন্ডোর্স করলেন যে সিবিআই এর চার্জশিটে উল্লিখিত জনৈক অভিষেক আসলে তার মক্কেল তৃণমূলের অলিখিত নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতেই আমি বললাম যে এটা হচ্ছে একটা নার্ভাসনেসের সাইন। এখন অভিষেকের আইনজীবী যুক্তি দিয়েছেন ইডি চার্জশিটে কিছু দেয়নি, আজকে দেয়নি, আগামীকাল দিতে পারে, নাও দিতে পারে। দেয়নি মানে কোনোদিন দেবে না এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর ইডি এই পিএমএলএ কে সামনে রেখে যখন কোনো তদন্ত চালায় তখন একটা এফআইআর কে তারা মান্যতা দেয়, সেই এফআইআর কে বেস করে তারা তদন্ত করে। প্রথমে সিবিআই শুরু করেছে, তারপর সিবিআই তদন্ত চলাকালীন ইডি প্রবেশ করেছে, কারণ তাদের মনে হয়েছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এই নিয়োগ দুর্নীতি আসছে। আর তদন্তে সহযোগিতা করা, ডাকলে পরেই আমি তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দিয়েছি, তার মানে এই নয় যে আমি সব বিষয় থেকে সম্পূর্ণ রক্ষা কবচ পেয়েছি। আজকে আমি চার্জশিট ইডি দিচ্ছে না, ঠিক আছে, দিচ্ছে না, ভবিষ্যতে দিতেও পারে, নাও দিতে পারে। সিবিআই আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে, নাও দিতে পারে। কণ্ঠস্বরের নমুনা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে চলে গেছে, তার রিপোর্ট আসার পরে তদন্তের অগ্রগতি হবে। তবে একটা জিনিস ঠিক, নানা দিক থেকে সিবিআই তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা চালিয়েছে, কিছু পেয়েছে, কিছু পায়নি, এবং সব তথ্য প্রমাণ সিবিআই এর পক্ষে সংগ্রহ করাও সম্ভব নয়, কারণ অনেক তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। তাহলে বিধানসভা নির্বাচনের 1 বছর আগে, যেখানে তৃণমূলের মধ্যে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব এখন একেবারে খুলে আম সামনে এসে, যে নেতাজি ইন্ডোরে সভা হচ্ছে, অভিষেক বক্তব্য রাখবেন সম্ভবত, কিন্তু মঞ্চে তার ছবি নেই। আইপ্যাক এই সভার পরিকল্পনা,
আয়োজনের মধ্যেও নেই, চরম বিশৃঙ্খলা হয়েছে, এক মন্ত্রীর নাকি হাত কেটেছে বিপ্লব মৈত্র, এসব শুনছি আমরা। ক্যাপাসিটি 14,000, সেখানে নেতাজি ইন্ডোরে লোক ঢুকে গেছে তার অনেক বেশি। তো একটা অরাজকতা তৈরি হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই বার্তা শোনার অপেক্ষায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতারা, জনপ্রতিনিধিরা এই 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন, কেন্দ্রের শাসক দল এজেন্সিকে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, এই অভিযোগ বিরোধীরা দীর্ঘদিন ধরে চলে। আমি বহু এক্সাম্পল দিতে পারি, অজিত পাওয়ার দিতে পারি, ছাগন ভুজবল দিতে পারি। অজিত পাওয়ারকে এনসিপি ভাঙার জন্য উদ্যোগী করেছিল কেন্দ্রীয় এজেন্সির তদন্ত। মহারাষ্ট্রের সেচ মন্ত্রী ছিলেন তিনি, সেই সময় দুর্নীতির অভিযোগ ওঠে, সেই তদন্ত এজেন্সি চালাচ্ছিল। অনেকে বলেন সেই তদন্তের হাত থেকে বাঁচতে অজিত পাওয়ার শরদ পাওয়ারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এনসিপিকে ভেঙেছিল। অর্থাৎ কেন্দ্রের শাসক দল, ইডি বলুন, সিবিআই বলুন, আয়কর দপ্তর বলুন, তাদেরকে বিরোধীদের সবক শেখাতে ব্যবহার করে এবং এজেন্সিকে হাতিয়ার করে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলকে ভাঙার কাজেও কেন্দ্রের শাসক দল সক্রিয়। এই অভিযোগ উঠেছে, এই অভিযোগকে একেবারে উড়িয়ে দেওয়া যায়। তাই বিধানসভা নির্বাচনের 1 বছর আগে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেকের নাম, সেই অভিষেক তৃণমূলের সেনাপতি অভিষেক কিনা সিবিআই এর চার্জশিটে নেই, কিন্তু সঞ্জয় বসু বিবৃতি দিয়ে এন্ডোর্স করেছেন চার্জশিটে উল্লিখিত অভিষেক তার মক্কেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিরিয়ড। তাহলে তৃণমূলের মধ্যে মমতা এবং অভিষেকের যে দ্বন্দ্ব চলছে সেটা নাকি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে, সমঝোতা সূত্র বেরোয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী 10 বছর তিনি দল ও সরকার দুটোই দেখবেন। অভিষেকের অনুগামীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিষেকের অনুগামী হিসেবে যে মন্ত্রী, বিধায়ক, সাংসদরা পরিচিত ছিলেন তারা রাতারাতি শিবির বদল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ডাইভ দিয়েছেন। অভিষেক নাকি নতুন দল করবে, জল্পনা তুঙ্গে, একটা দলের নামও নাকি রেজিস্ট্রি হয়ে গেছে। কিন্তু অভিষেক দোটানায় ভুগছেন, কারণ নির্বাচিত জনপ্রতিনিধি কতজন আসবে সে সম্পর্কে অভিষেক নিশ্চিত নয়। এই প্রেক্ষিতে ভোটের আগে 1 বছর আগে সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেকের নাম, এটা প্রমাণ করে যে জল ঘোলা হচ্ছে এবং যত নির্বাচন এগোবে তত কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাড়বে। বিভিন্ন লোককে নোটিশ পাঠানো হবে, অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রয়োজনে কাউকে কাউকে হেফাজতেও নিয়ে নেওয়া হবে। অর্থাৎ সেই পুরনো ছক আমরা লোকসভা নির্বাচনের আগেও দেখেছি। কেন্দ্রীয় এজেন্সি তৎপর হয়ে উঠল, তারপরে সবকিছু শান্ত হয়ে গেল। আমরা ভুলতেই বসেছিলাম যে নিয়োগ দুর্নীতির তদন্ত আদৌ কি সিবিআই ইডি করছে। সেই রকম একটা পরিস্থিতিতে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট এটাই প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আবার কেন্দ্রীয় এজেন্সিগুলোকে মাঠে নামিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং নানাবিধ দুর্নীতির যে তদন্ত তারা করছে সেই তদন্ত গতিপ্রাপ্ত হবে। আরো চার্জশিট পেশ হওয়ার সম্ভাবনা আছে, তাতে রাঘব বোয়ালদের নাম হয়তো থাকবে, নোটিশ পাঠানো হবে, ডাকাডাকি করা হবে, খবরের কাগজে চর্চা হবে, তার অভিজ্ঞতা জনমানসিক পড়বে, সেটা যাচাই করার জন্য অনেক সমীক্ষক সংস্থা মাঠে নেমে পড়বে। এইগুলো কিন্তু হবে। সূত্রপাত হলো 2025-এর ফেব্রুয়ারির শেষ লগ্নে, ভোটের ঢাকে কাঠি পড়েছে, সিবিআইও তৎপর হয়েছে। দেখুন, সিবিআই এর সমস্ত কাজ বা ইডির সমস্ত কাজ
কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত ছাড়া হয় না। বিশেষ করে প্রভাবশালী রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে সেই দুর্নীতির তদন্তে সিবিআই কতটা অগ্রসর হবে সেটা কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেতের উপর নির্ভর করে। এতদিন হয়তো সেই সবুজ সংকেত পাওয়া যাচ্ছিল না। এবার হয়তো জল মাপবার জন্য কেন্দ্রীয় সরকার বলেছে, তোমাদের হাতে যে তথ্য প্রমাণ আছে চার্জশিটে সেটা পেশ করো, নামটা উল্লেখ করো, পরিচয় দিও না, দেখো রিয়াকশন কি হয়, তারপরে পদক্ষেপ। এটা কিন্তু চলবে। ভোটের ডাকে কাটি পড়লে কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলো তৎপর হয়ে ওঠে। অতীতেও দেখেছি এবং ভবিষ্যতেও দেখব। তার মধ্যে একটা ঘটনা আমার খুব মজা লাগলো, যে তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র নাম না করে মানিক ভট্টাচার্যকে চোর, ওর গোষ্ঠী চোর, ওর বউ চোর, ওর ছেলে চোর এসব বলছে। আসলে মহুয়া মৈত্র লোকসভা কেন্দ্রের যে 7খানা বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে 6টা কেন্দ্রের বিধায়ক মহুয়ার সঙ্গে সম্পর্ক ভালো। আর মানিক আবার কি প্রার্থী হবেন? যেভাবে তিনি ঘোরাঘুরি করছেন তার নিজের নির্বাচনী কেন্দ্রে, সেই প্রেক্ষিতে মানিকের নির্বাচনী কেন্দ্রে গিয়ে মহুয়ার এই বজ্রনির্ঘোষ, এটাও খুব ইঙ্গিতবাহী। দেখুন, মানিককে নাম না করে ও চোর, ওর গোষ্ঠী চোর এসব বলে কি হবে? দুর্নীতির এপিসেন্টারে তো যেতে হবে। সেখানে গিয়ে এই ধরনের গলা কাঁপিয়ে মহুয়ার প্রশ্ন করার সাহস আছে তো? সেটা যদি না থাকে তাহলে এই ধরনের আস্ফালনের কোনো মানে নেই এবং জনমানসে এই আস্ফালনের কোনো প্রভাবও পড়বে না। অনেকেই ভাববেন মহুয়া তার পার্সোনাল স্কোর সেটেল করতে চাইছেন, কিন্তু দুর্নীতির এপিসেন্টার কোথায় সেটা আমরা সবাই জানি। সেখানে গিয়ে মহুয়া আঙুল তুলে বলতে পারবেন তো যে কথাগুলো তিনি নাম না করে বিধায়কের উদ্দেশ্যে বলছেন? সেটা যদি বলতে পারেন তবে বুঝবো তার দম আছে, না হলে এটা নিতান্তই তার পার্সোনাল এজেন্ডা, পার্সোনাল স্কোর সেটেল করার গল্প ছাড়া আর কিছুই না।